নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের দর্শন বিভাগ এবছরের গোড়া থেকেই আন্তর্বিভাগীয় বক্তৃতামালার আয়োজন করেছে। এর মধ্যেই আমরা বক্তা হিসেবে পেয়েছি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তীকে। বক্তব্য রেখেছেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সৈকত সরকার ও বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অরিন্দম গোস্বামী। আমরা ঋদ্ধ হয়েছি আজ চতুর্থ পর্বের বক্তৃতা। বক্তব্য রাখবেন আমাদেরই কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর চন্দ্রিমা বিশ্বাস। তার বিষয় পুরুষতন্ত্র, প্রতিষ্ঠান, প্রশ্ন ও প্রাসঙ্গিকতা। আমরা জানি পুরুষতন্ত্র নামক অযাচিত প্রতিষ্ঠানটি এখনো সমাজের মজ্জায় মজ্জায়। নারী পুরুষের সমানাধিকারের প্রত্যয়টি ভুলে এই প্রতিষ্ঠানটি উত্তর আধুনিকতার যুগে এসেও পুরুষের অবাধ কর্তৃত্বের দাবি জানায়। তাই বক্তা প্রশ্ন তুলেছেন এই প্রতিষ্ঠানটির কাঠামো ও তার প্রাসঙ্গিকতা নিয়ে। আমরা ডক্টর বিশ্বাসের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হিসেবে তার পরিচিতি রয়েছে। কলেজের অন্দরে কান পাতলে তার কর্মকুশলতার কথা শুনতে পাওয়া যায়। তিনি সমাজতত্ত্ব বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পর্যায়ক্রমে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ গ্রহণ করেছিলেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল সোশিওলজি অফ মেন্টাল হেলথ অ্যান্ড ইলনেস। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের কাজও করেছিলেন। নানা গবেষণামূলক পত্রপত্রিকায় তাঁর লেখালেখি। সম্প্রতি ল্যাব ল্যাম্বার্ট একাডেমিক পাবলিশিং থেকে মেডিসিন অ্যাজ নিউ রিলিজিয়ান আর সোশিওলজিক্যাল অ্যানালিসিস শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এহেন ব্যক্তিত্বকে আমরা বক্তৃতামালায় পেয়ে খুবই আনন্দিত ও আপ্লুত। আমরা এখন শুনে নেব তার মূল্যবান বক্তব্য। নমস্কার। সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের দর্শন বিভাগের আয়োজিত বক্তৃতামালায় আজ আমি আমার বক্তব্য পেশ করছি। দর্শন বিভাগের তরফ থেকে যখন আমাকে এই বক্তৃতামালায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছিল, বিভাগীয় প্রধান ডক্টর সুস্মিতা ভট্টাচার্যকে আমি প্রশ্ন করেছিলাম কী বিষয়ে আমাকে বক্তব্য পেশ করতে হবে। শ্রদ্ধেয়া সুস্মিতাদি আমাকে পরিষ্কার বলে দেন, এই বক্তৃতামালার উদ্দেশ্য হল সিলেবাসের বাধা গতের বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের একটু অন্যরকমভাবে ভাবতে শেখানো, অন্যভাবে আমাদের চারপাশের জগৎটাকে চিনতে শেখানো। তাই বলা যায় তার সঙ্গে প্রাথমিক পরামর্শ করেই আমার আজকের বক্তব্যের বিষয় নির্বাচন পুরুষতন্ত্র, প্রতিষ্ঠান, প্রশ্ন ও প্রাসঙ্গিকতা। এবার পুরুষতন্ত্র নিয়ে কিছু বলতে গেলেই সাধারণত দু ধরনের প্রতিক্রিয়া পেয়ে থাকি। প্রথমত, ও বাবা, আবার সেই একঘেয়ে ক্লিশে আলোচনা, সময় অনেক বদলে গেছে, জানো না, মেয়েরা আর আগের অবস্থায় নেই। মনে হয় এই কথাগুলো শুনলে যেন আমি রাস্তা দিয়ে দৌড়চ্ছিলাম ইংরেজ ভারত ছাড়ো এই স্লোগান দিতে দিতে, আর কেউ আমাকে থামিয়ে বলছেন, দিদি 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি কি এতদিন ঘুমোচ্ছিলেন? এই প্রতিক্রিয়ার পাশাপাশি আরও একটা প্রতিক্রিয়া পেতে আমি অভ্যস্ত। তা হলো, পুরুষতন্ত্র নিয়ে কিছু বলবে মানে তুমি ফেমিনিস্ট নাকি তুমি ফেমিনাজি? হ্যাঁ, এটা একটা নতুন টার্ম, এটা নতুন শুনছি। ফেমিনাজি তাদেরই বলা হয় যারা পুরুষতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে সরব হন, নারী নির্যাতনের প্রতিবাদ করেন আর মেয়েদের অধিকার নিয়ে কিছু বলেন। এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই হিটলারের নাৎসি বাহিনীর সমতুল হিসেবে কাউকে দেখা হয়, সে যে সোচ্চার হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে তাকে। অর্থাৎ
হিটলারের নাজি সেনারা যেরকম ইহুদিদের ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্প বা গ্যাস চেম্বারে পুরতেন, ঠিক সেই রকম অমানবিক বর্বর আচরণ মনে হয় পুরুষদের সঙ্গে করেনি ফেমিনাজিরা। আমি অবশ্য জানি না এরকম কাণ্ড ঠিক কোথায় ঘটছে, কেউ জানলে প্লিজ আমাকে বলবেন, আমি তাহলে সেটি অমানবিক আচরণ নিশ্চয়ই বন্ধ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি আজকে তাই নারীবাদ নিয়ে কোনো কথা বলবো না। লিবারেল ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, থার্ড ওয়েভ ফেমিনিজম, এসব চেনা যে তত্ত্ব কথাগুলো, সেগুলো আমার আলোচনায় কিন্তু আজকে আসবে না। কোনো নারীবাদী দার্শনিকের জীবন দর্শন কোন কোন ঘটনার মাধ্যমে তৈরি হলো তা নিয়েও আমি আজকে আলোচনা করতে একেবারেই আগ্রহী নই। আমি আজকে পুরুষতন্ত্রকে প্রশ্ন করার প্রাসঙ্গিকতা আলোচনা করব একজন সাধারণ মানুষের চোখ দিয়ে, এবং এই আলোচনার প্রেক্ষাপট হিসেবে আমি বেছে নিয়েছি দুটি সাম্প্রতিককালে মুক্তি পাওয়া চলচ্চিত্র, বলিউডের দুটি হিন্দি সিনেমা। একটির নাম কবির সিং, যা 2019 সালে মুক্তি পায়, এবং আরেকটি হলো থাপ্পড়, যা এই বছরের গোড়ায় মুক্তি পেয়েছে। প্রথমে আসি কবির সিং সম্পর্কে কিছু আলোচনায়। 2019-এ মুক্তি পাওয়া কবির সিং বাণিজ্যিক সাফল্য প্রভূত পরিমাণে লাভ করেছে। বলে রাখা ভালো, এটি আসলে অর্জুন রেড্ডি নামে একটি তেলুগু ছবির হিন্দি রিমেক। বক্স অফিসে এতটাই এর সাফল্যের পরিমাণ কবির সিংয়ের যে 2019-এর দ্বিতীয় সফল বাণিজ্যিক ছবি হিসেবে এ খ্যাত হয়েছে। তবে আমার আজকের আলোচনা ঠিক কবির সিংয়ের বাণিজ্যিক সাফল্য তো নয়। আমি একটা ব্যাপারই একটু বলতে চাই, সেটা হলো কবির সিং যখন প্রকাশ পায়, যখন তা নিয়ে চর্চা শুরু হয়, সবটা যে খুব ইতিবাচক চর্চা তা অবশ্য নয়। তবে একটা দিক আমাকে খুব ভাবিয়েছে, তা হলো তরুণ সম্প্রদায়ের মধ্যে, বা বলা ভালো তরুণীদের মধ্যে কবির সিংয়ের তুমুল জনপ্রিয়তা। কবির সিংকে দেখে তারা নাকি তাদের আদর্শ কাঙ্ক্ষিত পুরুষ, কাঙ্ক্ষিত প্রেমিককে খুঁজে পেয়েছে। এবার সমাজতত্ত্বের ছাত্রী বা শিক্ষিকা হিসেবে যদি আগ্রহী নাও হই, একজন 40 ছুঁই ছুঁই মহিলা হিসেবে এই আগ্রহ তো জাগে যে এখন অল্প বয়সী মেয়েরা কি চাইছে, তাদের কাঙ্ক্ষিত পুরুষ, স্বপ্নের পুরুষের বৈশিষ্ট্য বলতে তারা কি বোঝাচ্ছে। তাই কবির সিং সম্পর্কে কিছু আলোচনা করব। কবির সিংয়ের বৈশিষ্ট্য কি, তার চরিত্রে আমরা কি কি দেখতে পাই। আমরা জানতে পারি সিনেমার শুরুতেই সে দিল্লিতে একটি মেডিকেল কলেজে পড়ে, অত্যন্ত মেধাবী ছাত্র, ইনফ্যাক্ট ব্যাচের টপার। এছাড়া খেলাধুলোতেও তার প্রভূত খ্যাতি, কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। তার চরিত্রের এক এবং একমাত্র বৈশিষ্ট্য হল উগ্র ক্রোধ। উগ্র ক্রোধ ও সেই সংজাত অহংবোধের পরিতৃপ্তি তার একমাত্র লক্ষ্য, যার জেরে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যেতেও সে একটুও দ্বিধাবোধ করে না, মুহূর্তে প্রস্তুত হয়ে যায়। খেলার মাঠে নেমে দলের জয় নয়, তার ওই ইগো স্যাটিসফ্যাকশনই তার একমাত্র লক্ষ্য। কিন্তু তার মন বদলায় যখন সে দেখতে পায় নায়িকা প্রীতিকে। প্রথম দর্শনেই প্রেম। কিন্তু কবির সিংয়ের তীব্র অহংবোধের প্রকাশ তার প্রেমেও প্রতিভাত। প্রেমিক সত্তাও এই ইগোর বাইরে কখনোই নয়। আসলে প্রেম তার কাছে কোনো কোমল সুন্দর অনুভূতি নয়, বরং উগ্র অধিকারবোধের আরেক নাম। কিভাবে আসি সেই ব্যাখ্যায়। প্রীতির সঙ্গে আলাপ হওয়ার পরেই কলেজের প্রতিটি ছেলেকে সে রীতিমতো চোখ রাঙানি এবং ধমকানি দেয়, সতর্ক করে কেউ যেন ভুলেও প্রীতির দিকে না তাকায়। অনেকটা ওই নিজের এরিয়া, নিজের এলাকা সুরক্ষিত করার কায়দায়। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও মেয়েটির ইচ্ছা অনিচ্ছা কিন্তু কখনোই তার কাছে কোনো গুরুত্ব পায়নি।
সে একবারও জিজ্ঞেস করেনি প্রীতিকে যে প্রীতি তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে আগ্রহী কি না। বরং গোটা কলেজে প্রীতির সঙ্গে আলাপের পরেই প্রীতির পরিচয় রটে যায় কবির স্যার কি ইন্টারেস্ট এই হিসেবে। এ প্রসঙ্গে মনে পড়ে 1993 সালে বলিউডে মুক্তি পাওয়া এবং অত্যন্ত বিখ্যাত হওয়া আরেকটি ছবির নাম ডর। সেখানে নায়িকার নাম কিরণ। তাই ডর সিনেমার এই বিখ্যাত গান অনেকেই জানেন, সবাই শুনেছেন। তার বিখ্যাত লাইন হলো, তু হাঁ কর ইয়া না কর, তু হ্যাঁ মেরি কিরণ। অর্থাৎ তুমি হ্যাঁ বলো বা তুমি না বলো, তুমি আমার। এ নিয়ে মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ রেখো না। উগ্র অধিকার বোধে কবির সিং এমনই আক্রান্ত প্রেমিকার প্রতি যে প্রীতিকে ক্লাসরুমে এসে সে সর্বসমক্ষে বলে, প্রীতি কেন পেছনের বেঞ্চে বসেছে? পড়াশুনোয় উন্নতি করার জন্য তাকে প্রথম সারিতে বসতেই হবে, অন্য মেয়েদের সে উঠিয়ে দেয়। হ্যাঁ, প্রীতির পড়াশুনো নিয়ে সে সত্যিই খুব চিন্তিত। আরও সিনেমা এগোলে আমরা বুঝতে পারি। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার সময় কবির ক্লাসে আসতো আর প্রীতিকে জিজ্ঞাসা করতো, আজকে কি বিষয়ে তোমাদের লেকচার দেওয়া হবে? আচ্ছা, এই টপিক, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি পড়িয়ে দেব। এবং প্রীতি আর ক্লাস করতে পারে না, কবিরের সঙ্গে কবিরের বাইকে চেপে ঘুরতে বেরিয়ে যায়। এতটাই ভালো, এতটাই চিন্তিত কবির প্রীতির পড়াশুনোর উন্নতি নিয়ে। শুধু পড়াশুনোর ক্ষেত্র না, প্রীতির বন্ধুবৃত্তের সদস্য কবিরই বেছে দেয় ক্লাসের কোন মেয়েটি প্রীতির পাশে বসবে এবং কেন প্রীতির তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত। প্রীতিকে পরিষ্কার করে বোঝায় যে এই খুব বিশ্বস্ত বন্ধু হবে, অসাধারণ কম্বিনেশন হবে তোমাদের বন্ধুত্বের। এবং প্রীতি বিনা প্রতিবাদে সবটাই মেনে নেয়। এই গোটা পরিস্থিতিতে আসলে যদি আমরা প্রীতিকে দেখব তার ভূমিকা অনেকটা নিষ্প্রাণ পুতুলের মতো। আসলে ছবির শুরুতে এখানেই আমাদের মনে পড়ে কবির সিংয়ের ঠাকুমার বলা কবির সিংয়ের ছোটবেলার গল্পের কথা, যে একটি সাদা পুতুল কীরকম প্রিয় ছিল কবিরের। তার সঙ্গে সে সারাদিন কাটাতো, খাওয়া, ঘুম সব কিছুই এই পুতুলের সঙ্গে, সারাক্ষণ আঁকড়ে ধরে থাকতো এই পুতুলকে কবির। এবার বড়বেলায় তো পুতুলকে সে পেয়েছে, অর্থাৎ প্রীতি, এবং এই পুতুলের শ্বেত শুভ্রতা সুচিতা নিয়ে সে এতটাই চিন্তিত যে দোলের দিন, হোলি খেলার দিন কলেজে সমন জারি করে, কেউ যেন ভুলেও প্রীতির গায়ে রং না লাগায়। কবিরের বন্ধুরা কবিরকে আশ্বস্ত করে যে ছেলে তো দূরের কথা, কলেজের কোনো মেয়েও প্রীতির গায়ে এক ফোঁটা রং লাগায়নি। আমরা অবশ্য জানতে পারি না যে প্রীতি সত্যি রং খেলতে অনিচ্ছুক ছিল কি না। এইভাবেই মেয়েটির অস্তিত্বের সর্বস্তরে কবির তার উপস্থিতি বা বলা ভালো শাসন কায়েম করতে থাকে। এতটাই নির্ভরশীল হয়ে পড়ে সে কবিরের ওপর যে কলেজে মঞ্চে উঠে বাকি পড়ুয়াদের নিজের বক্তব্য শোনানোর ক্ষেত্রেও সে স্বয়ংসম্পূর্ণতাহীন একটি ব্যক্তি হিসেবে প্রকাশিত হয়। কবির মঞ্চে উঠে অন্যদের চোখ রাঙানি বা শাসানি দেবে, তবে প্রীতি দর্শক ধরে রাখতে সক্ষম হবে। এতটাই প্রবল তার কবির নির্ভরতা। প্রীতির প্রতি এই প্রবল প্রণয়াশক্তি বা বলা ভালো অতি অধিকারবোধে আক্রান্ত কবিরের সঙ্গে যখন প্রীতির বাবা মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন, তখন কবির আশ্রয় খোঁজে নেশার কোলে গিয়ে। মাদক, সুরা কোনো কিছুই সে বাদ রাখেনি। অবশ্য বাবার সঙ্গে ঝগড়া হওয়ার পর মেয়ের গায়ে হাত তুলতেও সে দ্বিধাবোধ করেনি। হ্যাঁ, কবির এখনকার মেয়েদের আদর্শ প্রেমিক। তার প্রীতিকে, তার প্রেমিকাকে সজোরে আঘাত করে, তার কোনো কথা না শুনে। এরপরে নিশ্চয়ই তার নারী সঙ্গের প্রয়োজন হয়, কিন্তু এই নারী সঙ্গ আসলে তার কাছে প্রীতিকে ভোলার রাস্তা ছাড়া আর কিছু না। এবং একই সঙ্গে এর মধ্যে কোনো অনুভূতি, কোনো ভালোবাসা, কোনো আবেগের কোনো স্থান নেই। নেহাতি জৈবিক চাহিদা নিবৃত্তির একটি উপায় হলো অন্য সম্পর্ক তৈরি করা। এবং এই সম্পর্কের তালে গোলে যদি কোনো নারী আবেগতাড়িত হয়ে ভুলেও কবিরকে তার প্রেম
প্রকাশ করে, মুহূর্তে তাকে আবর্জনার মতো একেবারে ছুঁড়ে ফেলে কবির বেরিয়ে আসে সম্পর্ক থেকে। কিন্তু জৈবিক চাহিদা নিবৃত্তির ক্ষেত্রে কিন্তু সঙ্গিনীকে ছুরি দেখিয়ে সম্পর্ক প্রতিষ্ঠা করতেও সে এতটুকু কুণ্ঠা বোধ করে না। আসলে কবিরের অহংবোধের কাছে সব কিছুই তুচ্ছ। অন্য কোনো মানুষের অনুভূতি, পরিবার, পেশা সব কিছু তুচ্ছ, ম্লান। কবির সিংকে আপাতভাবে দেখলে মনে হবে সমাজ তাকে শাস্তি দিল, তার কারণ মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় সে চিকিৎসা করেছে, অস্ত্রোপচার করেছে, তাই তার মেডিকেল লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। ওদিকে আমরা দেখি তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তার বাবাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সে আর সহায়তা পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। আশ্চর্য লাগে, প্রাতিষ্ঠানিক আশ্রয় বা সহযোগিতার বাইরেও যখন এই দায়িত্বজ্ঞানহীন কবিরকে আশ্রয় দিতে এগিয়ে আসে তার বন্ধুরা, এমনকি তার দাদাও, অর্থাৎ বাবা তাড়িয়ে দিচ্ছে, দাদা সাপোর্ট দিচ্ছে, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, বন্ধু আসছে তাকে বলতে যে তুই বল কি করবি, কিভাবে তোকে ভালো রাখবো, বলিস তো আমার নিজের বোনের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিই। যদিও আমরা সিনেমা দেখে কিন্তু বুঝতে পারি না সারাক্ষণ দুর্ব্যবহার করা, বদ আচরণ করা কবিরের প্রতি তার বন্ধুদের এই বিশ্বস্ততার কি কারণ। যেমন আমরা ব্যাখ্যা পাই না কেন প্রীতির চরিত্রকে এতটা নির্বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। কবিরের চরিত্র গঠনের ঠিক উল্টো দিকে আমরা প্রীতির চরিত্র গঠন দেখতে পাই। শান্ত, বাধ্য, ভীরু স্বভাবের প্রীতি, সে নিজেও কিন্তু মেধাবী ছাত্রী, কারণ ওই নামকরা মেডিকেল কলেজে কবিরের জুনিয়র হয়েই সে ভর্তি হয়েছে, সেও র্যাঙ্ক হোল্ডার। কিন্তু এতটাই নির্বিরোধিতার চরিত্র যে প্রথম দিনের আলাপের কিছুক্ষণের মধ্যে কোনো প্রেমের প্রস্তাব বা সেই বিষয়ক আলোচনা ছাড়াই কবির যখন সরাসরি এসে তার গালে প্রেমের চিহ্ন অর্থাৎ চুম্বন এঁকে দেয়, তার আমরা কিন্তু কোনো সাড়া দেখি না। সে বিনা প্রতিবাদে মেনে নেয়। গোটা কলেজে তার পরিচয় হয় কবির স্যার কি ইন্টারেস্ট এই নামে, তাতেও তার কোনো প্রতিক্রিয়া, হেলদোল নেই। কবিরের সঙ্গে বাবার বিবাদের পর যখন বাড়ি থেকে জোর করে প্রীতিকে বিয়ে দিয়ে দেওয়া হয়, সে দুদিনের মধ্যেই গৃহত্যাগ করে। কিছুদিনের মধ্যে বুঝতে পারে সে সন্তান সম্ভবা। ক্লিনিকের কাজের দরুন উপার্জনের ব্যবস্থা হলেও, মাথা গোঁজার ঠাঁই জোগাড় করতে পারলেও জীবনের এই গুরুত্বপূর্ণ সময়, এই ভালনারেবল সময় সে কিন্তু পাশে কাউকে পায়নি। অন্তত আমরা সিনেমায় দেখি না যে কোনো আত্মীয় বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার পরও প্রীতির সঙ্গে যোগাযোগ রেখেছে, তার খোঁজ রেখেছে, বা তার কোনো বন্ধু এসছে তার পাশে। উল্টো দিকে কবিরের পাশে সবসময় তার বন্ধুরা থেকেছে। অর্থাৎ সোশ্যাল সাপোর্টের নিরাপত্তার বলয় একটা পুরুষ যতই খারাপ কাজ করুক না কেন তার পাশে থাকে কোনো না কোনো উপায়, ফর্মাল বা ইনফর্মাল সেটা প্রশ্ন নয়। কিন্তু একটি মেয়ে তার চরিত্র গঠন যতই তথাকথিত ভালো মেয়ের চরিত্র হিসেবে গড়ে তোলা হোক না কেন, তার পাশে কিন্তু আমরা কোনো মানুষকে দেখতে পাই না যে সোশ্যাল সাপোর্টের একটি এলিমেন্ট হিসেবে উপস্থিত রয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ে যায় সিঙ্গুর কলেজেই ক্লাস নেওয়ার সময় যখন এই পেট্রিয়ার্কি, ফেমিনিজম এগুলো পড়াচ্ছি, আমারই এক ছাত্র আমাকে প্রশ্ন করে, যাই বলুন ম্যাম, আপনার হাজব্যান্ড তো আপনার নিরাপত্তার ব্যাপারটার সঙ্গে জড়িত। আমি আমার ছাত্রকে জিজ্ঞেস করি, বাবা কী ধরনের নিরাপত্তার কথা বলছো বলো? অর্থনৈতিক নিরাপত্তা? আমি তো স্বনির্ভর। সে বলে না। বললাম তাহলে? তখন বলে না, নিরাপত্তা তো আছে, আপনার হাজব্যান্ড তো আপনাকে নিরাপত্তা দেন। আমি আবার জিজ্ঞেস করি যে দেহরক্ষী যে ধরনের নিরাপত্তা দেয় তুমি কি সে কথা বলছো? কারণ আমি তো বাড়ি থেকে কলেজে একাই আসি, আমার কোনো পরিবার পরিজনের সদস্য তো আমার সঙ্গে আসেন না। আমার ছাত্র তার বক্তব্য সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু সে তার বক্তব্যে অনড় থেকেছে, সে গুছিয়ে বলতে পারেনি। আমি নিজে জানি, নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, সমাজকে পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে উপলব্ধি করেছি। এই সিনেমাতেও সেই একই কথা উঠে এসছে।
যতক্ষণ না কোনো পুরুষের সঙ্গে একজন নারী সম্পর্কিত হচ্ছে, সমাজের কোনো স্তরে কিন্তু তার গ্রহণযোগ্যতা থাকে না। ঠিক যেমন এই সিনেমায় প্রীতি কবিরের কাছে ফিরে যাওয়ার পর ফিরে পায় বন্ধুবৃত্ত, পরিবার, সব কিছু। সিনেমার শেষে এক লহমার জন্য মনে হয়েছিল হয়তো পৌরুষের উদগ্র প্রকাশ এই সিনেমার একমাত্র বক্তব্য নয়, হয়তো কবির সিং অন্যরকম কোনো বার্তা দিতে চাইছে। যখন প্রীতি কবিরকে জিজ্ঞাসা করে তার গর্ভস্থ সন্তান কোন পিতৃ পরিচয় বড় হবে, কবির নির্দ্বিধায় বলে, ইটস ইয়োর ফ্লেশ, ইটস ইয়োর ব্লাড। ভালো লাগে শুনতে যে গর্ভস্থ সন্তানের বায়োলজিক্যাল ফাদার যেই হোক না কেন, কবির প্রীতিকে এতটাই ভালোবাসে, প্রীতি কবিরের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সন্তানের, তার গর্ভস্থ সন্তানের পিতৃ পরিচয় দিতে কবিরের কোনো আপত্তি নেই। তবে এটা যে ভুল তা কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যখন জানতে পারি শুধু একথা না যে প্রীতির গর্ভস্থ সন্তান আসলে কবিরেরই সন্তান। যখন নববিবাহিত দম্পতি প্রীতি আর কবিরের বাড়িতে ঢুকতে যায় এবং কবিরের দাদা, কোনো সংলাপের আদান প্রদান নেই, শুধু ফিজিক্যাল অ্যাক্টিং, দাদা ভুরু তুলে জিজ্ঞাসা করে প্রীতির গর্ভের দিকে ইঙ্গিত করে যে প্রীতির গর্ভে কার সন্তান। কবির হাত তুলে তাকে আশ্বস্ত করে। এখানে কিন্তু কবির উচ্চারণ করে না ইটস হার ফ্লেশ, ইটস হার ব্লাড। সে আশ্বস্ত করে জানায় প্রীতির গর্ভস্থ সন্তানের বাবা কবিরই। ব্যাস, পুরুষতন্ত্রের ভ্রুকুটি মুহূর্তে উধাও। হাসি মুখে দাদা প্রীতিকে সাদর অভ্যর্থনা জানায়, নতুন বৌমা অ্যাকসেপ্টেড হয় শ্বশুরবাড়িতে। এই হলো কবির সিং। এই চরিত্র বহু তরুণীর স্বপ্নের বয়ফ্রেন্ড বলে ইন্টারনেট এবং খবরের কাগজে পড়ছি, যে অন্য মানুষের অনুভূতির কোনো কদর করে না, মূল্য দেয় না, মাদকাসক্ত হয়, সুরাসক্ত হয়, ফলে চাকরি খোয়ায়, এবং তারপরেও দেখছি এত আলোচনা যে উফ, কবির সিংয়ের মতো যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো, সে সারাক্ষণ আমার সঙ্গে থাকতো। জানি না এগুলো ঠিক মজার কথা না সিরিয়াসলি নেব, তবে এই চর্চা যখন চলছে, গত বছর অগাস্ট মাসে কবির সিং রিলিজ হয়, এই চর্চা যখন তখনও মিইয়ে যায়নি, চাপা পড়ে যায়নি, এরই মধ্যে থপ্পড় বলে সিনেমাটি যখন এই বছরের ফেব্রুয়ারি মাসে রিলিজড হয়, শুনি এটি নাকি কবির সিংয়ের জবাব। কবির সিংকে যোগ্য উত্তর দেওয়া হয়েছে এই সিনেমার মাধ্যমে। স্বভাবতই কৌতূহল জাগে থপ্পড় নিয়ে। সিনেমাটি দেখে বুঝতে পারি এখানে টেস্টোস্টেরনের উচ্চকিত কোনো প্রকাশ নেই, তবে পুরুষতন্ত্রের প্রকাশ রয়েছে, অনেক পরিশীলিত, অনেক জটিল, অনেক আধুনিক। এখানে সমীকরণটা অন্যরকম। কেন্দ্রীয় চরিত্র অমৃতা অত্যন্ত প্রাণবন্ত, উজ্জ্বল এক গৃহবধূ। প্রীতির মতো সে কারো হাতের পুতুল নয়, কারোর ওপর নির্ভরশীল নয়, বরং তার জীবনসঙ্গী বিক্রম বা বিক্রমের মা সকলেই ঘুম ভাঙার পরের মুহূর্ত থেকে রাতে শোয়া পর্যন্ত অমৃতার ওপর ভীষণভাবে প্রতি পদে নির্ভরশীল। বিক্রম অফিসের প্রেজেন্টেশনের জন্য কাজ করছে, খাটাখাটনি করছে, স্ত্রী অমৃতা এসে তার কাঁধে মালিশ করে দিচ্ছে। প্রিন্ট আউট নেবে, প্রিন্টার কাজ করছে না, মুশকিল আসান অমৃতা করবে। রোজ সকালে নিয়ম করে বিক্রমের মায়ের সুগার মাপার দায়িত্ব সেও অমৃতার। অমৃতার এই সুখী দাম্পত্যের যে গোল্ডেন ফ্রেম, তাতে চিড় ধরে যখন সর্বসমক্ষে বিক্রম একদিন তার গায়ে হাত তোলে। এই ঘটনার আকস্মিকতা মারাত্মক। অমৃতা শকড, ট্রমাটাইজড অ্যান্ড ডিপলি হিউমিলিয়েটেড অলসো। এই অনুভূতি আরও মজবুত হয় যখন অমৃতা বুঝতে পারে বিক্রম ও বিক্রমের পরিবারের লোকজন তো বটেই, অমৃতার নিজের মা, ভাই, তারাও চাইছে এই ঘটনাকে গায়ে না মেখে অমৃতা যেন ওই যে সুখী দম্পতির যে অভ্যেস সেটাই অভিনয় করে চলে। বিক্রমের আচরণ দেখে আশ্চর্য লাগে। কাল পর্যন্ত যে বন্ধুর মতন স্ত্রীর সঙ্গে মিশত, আজ নিজের বর্বর আচরণের জন্য একবারও সে স্ত্রীর কাছে দুঃখ তো প্রকাশ করেই না, উল্টে ব্যাখ্যা দেয় কিভাবে তার কর্মক্ষেত্রে তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তার পদোন্নতির রথ
মুহূর্তে থমকে গেছে এবং যার ফলে সে মেজাজ হারিয়ে স্ত্রীর গায়ে হাত তুলেছে। অমৃতার মতো আমি বা আমার মতো আরও হাজার হাজার দর্শক হয়তো আকুল হয়ে প্রতীক্ষা করে কখন বিক্রম একবার বলবে তার ভুল হয়ে গেছে, তার অন্যায় হয়ে গেছে, অমৃতার সঙ্গে এই বিশ্রী আচরণ করে সে ক্ষমা প্রার্থী, লজ্জিত। কিন্তু পুরুষতন্ত্র তো সরি বলতে শেখেনি, নিজের ভুলও স্বীকার করতে শেখেনি, কারণ এগুলো তো তাদের কাছে ভুলই নয়। তাই আমরা বরং অমৃতাকে বারবার প্রশ্নের মুখে পড়তে দেখি। যখন অমৃতা মন খারাপ কাটাতে স্থির করে কিছুদিন সে মা বাবার কাছে গিয়ে থাকবে, বিক্রমের অহংবোধে তীব্র আঘাত পড়ে। সে আইনি নোটিশ পাঠায় অমৃতার নামে, কারণ অমৃতাকে তো হাজার কাকুতি মিনতি করেও সে বাড়ি আনতে পারছে না। পাশাপাশি দেখি অমৃতার মায়ের দুশ্চিন্তা যে মেয়ে কেন এ বাড়িতে এলো, মেয়ের বাড়ি তো ওটা। ফর্চুনেটলি অমৃতার বাবা বরাবরই পাশে ছিলেন মেয়ের, এমনকি বিক্রমকে এই প্রশ্নও তিনি করেন এই আচরণ বিক্রম কেন করল। বিক্রম আইনি নোটিশ পাঠানোর পর এবার পাকাপাকিভাবে মোহভঙ্গ হয় অমৃতার। আইনি পদ্ধতিতেই সে সিদ্ধান্ত নেয় বিচ্ছিন্ন হওয়ার। মজার ব্যাপার, তার আইনজীবীও তাকে প্রথমে প্রশ্ন করে, ভেবে নাও ডিভোর্স করবে, ইটস জাস্ট আ স্ল্যাপ, মাত্র তো একটা থাপ্পড়। কিন্তু অমৃতা ভীষণ স্থির ও নিশ্চিত তার অবস্থানে। ওই একটা থাপ্পড়ও বিক্রমের তাকে মারার অধিকার নেই, মারতে পারে না। আসলে অমৃতার কাছে নিজের জায়গাটা খুব পরিষ্কার, খুব সোজা। জীবনসঙ্গীকে সে হৃদয় দিয়ে ভালোবাসত, তার খেয়াল রাখতো, তাই তার সঙ্গে থাকতো। এখন এই বর্বর আচরণের পর জীবনসঙ্গীর প্রতি তার হৃদয় থেকে সমস্ত ভালোবাসা অদৃশ্য হয়েছে, আর তাই সে তার সঙ্গে থাকবে না। এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে পদে পদে অবশ্যই সে বাধার সম্মুখীন হয়। কখনো শাশুড়ির অসুস্থতা, তো কখনো বিক্রমের পদোন্নতির নিশ্চয়তা, বিদেশে লন্ডনে আরও এক সুখী ভীষণ সুন্দর গৃহকোণ বাধার হাতছানি। সব কিছুই সে মুহূর্তে নাকচ করে, কোনো লোভেই, কোনো ব্ল্যাকমেলিংয়ের সে শিকার হয়নি। এবং ফাইনালি দেখি যে অজুহাত দেখিয়ে মেয়েদের চিরকাল বলে আসা হয়েছে মানিয়ে নাও, মানিয়ে নিয়ে অন্যের মুখে হাসি ফোটানোতেই তোমার জীবনের সার্থকতা, সেই মোক্ষম অজুহাত অর্থাৎ মাতৃত্ব অমৃতার ক্ষেত্রে কাজ করে না। সে সন্তান সম্ভবা জানার পরে বিক্রমের কাছে যায়, জানায় যে সে মা হতে চলেছে, বিক্রম বাবা হতে চলেছে, কিন্তু তার সিদ্ধান্তে, তার অবস্থানে কোনো পরিবর্তন সে করে না। আসলে থাপ্পড় সিনেমাটা একটা জেগে ওঠার সিনেমা, মোহভঙ্গ হওয়ার কথা বলে। নায়িকা এখানে ভিকটিম কার্ড প্লে করেনি। সে অভিযোগ করে না যে সে নিপীড়িত, নির্যাতিত। সে বরং স্পষ্ট বলে গৃহবধূ হয়ে থাকার সিদ্ধান্ত তার নিজের। মোহাচ্ছন্ন হয়ে নিজের মূল্য সকলের চোখে কমাতে কমাতে একেবারে শূন্য করে ফেলার যে ভুল সে করেছে, সেও সেই করেছে, কেউ তাকে করতে বলেনি। তাই ভুল যখন তার, তার সংশোধনের দায়িত্ব তার, অধিকারও তার। বিক্রমকে সে কিন্তু ওভারনাইট কোনো খলনায়কে রূপান্তরিত করে না, বরং বলে তার গর্ভস্থ সন্তান যখন পৃথিবীতে আসবে, মা বাবা দুজনের ভালোবাসাই সে পাবে। কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করার পাত্রী অমৃতা নয়, এমনই দৃঢ়, স্পষ্টবাদী এবং জাস্ট একজন মানুষ হিসেবে তার চরিত্র গঠন হয়েছে। সঠতা, চাতুর্য এসব তার চরিত্র বিরোধী। তাই বিক্রম যখন স্ত্রীকে ঘরে ফেরানোর জন্য কাকুতি মিনতি করার সময় বলে যে প্রতিশোধ নেওয়ার জন্য, ওই চপেটাঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য অমৃতা তাকে না হয় মারুক, তাতেও সে রাজি। অমৃতা বলে এই কাজ সে করবে না, কারণ এটি তার রুচি বিরুদ্ধ। আসলে এর মাধ্যমে আমরা দেখতে পাই খারাপ কাজ খারাপ কাজ, অন্যায় অন্যায়, সে যেই করুক, পুরুষ নারী নির্বিশেষে। এ প্রসঙ্গে মনে পড়ে মহাত্মা গান্ধীর অহিংসার বাণী, অহিংসা পরম ধর্ম। কিন্তু তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে বর্বরতাকে প্রতিরোধ করার উপায় বর্বরতা নয়। An eye for an eye will make the whole world blind.
অসহযোগ আন্দোলনের দেশ আমাদের ভারতবর্ষ। অর্থাৎ হিংসার আশ্রয় না নিয়েও মুখ বুজে দিনের পর দিন সব মেনে নিতে হবে, সুখী থাকার ভান করতে হবে, এটা কোনো কাজের কথা নয়। অমৃতার আত্মোপলব্ধি হয় যখন বিক্রমের মাকে সে জানায় যে যে আদর ভালোবাসা এতদিন সে বিক্রমের স্ত্রী হিসেবে পেয়ে এসেছে তার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যের কাছ থেকে, আজ ওই একটা থাপ্পড় তাকে চিনিয়ে দিল। সমস্ত ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন সব কিছুই ছিল বিক্রমের স্ত্রীর জন্য, অমৃতার জন্য না। আসলে যে শ্বশুরবাড়িতেও মেয়েরা চূড়ান্ত আদর যত্ন পায়, সেখানেও মনে রাখতে হবে সবটাই পাচ্ছে পুত্রবধূ। পুত্রবধূর বদলে সে যখন একটি নিজস্ব ব্যক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াবে, যখন বলবে যে ছেলের স্বার্থের সঙ্গে তার স্বার্থের সংঘাত হচ্ছে, বাড়ির ছেলে কোনো অন্যায় করছে, তখনই কিন্তু পুরুষতন্ত্রের আশ্রয় তার মাথা থেকে সরে যাবে। তুমি আসলে ততটাই ভালো যতদিন তুমি আমার কথা শুনছো। আমার কথার এতটুকু নড়চড় হলেই আমি তোমাকে দেগে দেব, হয় তুমি চরিত্রহীন, না হয় তুমি অপরাধী, অথবা তুমি উন্মাদ, এই সমস্ত তকমায়। মনে করিয়ে দেব তোমাকে আমি কত অনুগ্রহ করেছি, কৃতার্থ করেছি। যেমন এই সিনেমাতেও আমরা দেখি বিক্রম অমৃতাকে বলছে, অমৃতা যে রান্না করতে পারে না, এত বড় খামতি থাকা সত্ত্বেও তো সে অমৃতাকে বিয়ে করতে রাজি হয়েছে, তার সঙ্গে দিনের পর দিন কাটিয়েছে। যদিও আমরা ছবিতে দেখি নানা সময় বিক্রম মনে করাচ্ছে অমৃতার রান্না শেখাটা কত জরুরি। কখনো কোনো আত্মীয়ার বাড়িতে খেতে গিয়ে তার রান্নার প্রশংসা করতে গিয়ে বলে, আমার বউকেও শিখিয়ে দাও। অথবা অমৃতা যখন তার ড্রাইভিং শেখার ইচ্ছে হয়েছে, এই কথা প্রকাশ করে, বিক্রম বলে, আগে হাত না পুড়িয়ে রান্না করতে শেখো, ড্রাইভিং তারপর শিখবে। আবারও বলছি, থাপ্পড় জেগে ওঠার ছবি। অমৃতার পাশাপাশি আমরা জেগে উঠতে দেখি অমৃতার আইনজীবী নেত্রাকে। পেশাগত খ্যাতি ও সাফল্যের শীর্ষে থাকা নেত্রা প্রতি মুহূর্তে তার স্বামীর কাছ থেকে কথা শোনে যে যত কৃতিত্বের অধিকারী সে হোক না কেন, কোনোটিই তার ব্যক্তিগত অর্জন নয়, তার পরিশ্রমের ফলে সে একটি জিনিসও অর্জন করেনি। আসলে তার সব খ্যাতি, সব সাফল্য, সব যশ কোনো বিখ্যাত আইনজীবীর পুত্রবধূ, কোনো বিখ্যাত ব্যক্তির স্ত্রী, এসবের কারণেই জুটেছে। হয়তো অমৃতার সংগ্রাম তাকেও সাহস যোগায়। যে নেত্রাকে আমরা দেখি দুদে আইনজীবী হিসেবে সাফল্য লাভ করার রাতেই ম্যারিটাল রেপের শিকার হচ্ছে, সে অবশেষে সিদ্ধান্ত নেয় পারিবারিক খ্যাতি অর্থাৎ শ্বশুরবাড়ির খ্যাতির ছায়া থেকে বেরিয়ে নিজস্ব আইডেন্টিটি বা অস্তিত্ব তৈরি করার কঠিন সিদ্ধান্ত নিতে। এ প্রসঙ্গে মনে পড়ে, যেহেতু সিনেমা নিয়ে কথা বলছি, এবার আমি হলিউডের একটি সিনেমার কথা উল্লেখ করব। প্রিটি ওম্যান, জুলিয়া রবার্টস অভিনীত ওই বিখ্যাত ছবিতে জুলিয়া রবার্টসের সংলাপ ছিল, আই ডিসাইড হু, আই ডিসাইড ওয়েন, অর্থাৎ আমি কার সঙ্গে কখন সম্পর্কে লিপ্ত হব তা সিদ্ধান্ত আমিই নেব, শেষ কথা আমিই বলবো। আমাদের দেশে হয়তো ম্যারিটাল রেপের কনসেপ্টই নেই, একে তাই অপরাধ বলে তকমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও আমরা মনে করি না। আমরা ওই নেত্রার মতোই ভাবি, হ্যাঁ স্বামীর ইচ্ছে হয়েছে আজকে অত্যাচার করে, আমার অনিচ্ছাতেও সে আমার সঙ্গে সম্পর্কে যেতেই পারে, আদালতও তাকে শাস্তি দেবে না। যে কথায় আসছিলাম, যে কথা বলছিলাম, যে থাপ্পড় জেগে ওঠার ছবি, একটি ইতিবাচক বার্তা নিশ্চয়ই এই ছবিতে রয়েছে। এই ছবি ভ্রম সংশোধনের কথা বলে। অমৃতা যেমন ভ্রম সংশোধন করে, নেত্রা যেমন ভ্রম সংশোধন করে, অমৃতার বাবা যেমন ভ্রম সংশোধন করেন। স্ত্রীর প্রতি কোনো অত্যাচার না করলেও হয়তো যৌবনকালে তিনি বুঝতে পারেননি স্ত্রী কিভাবে সংসারের দায় দায়িত্ব সামলাতে গিয়ে নিজের প্রতিটা শখ আহ্লাদের গলা টিপেছেন, কাউকে না জিজ্ঞেস করি নীরবে সমস্ত স্বাদ আহ্লাদ ত্যাগ করেছেন, শখের গান ছেড়েছেন। অমৃতার বাবা ধুলো ছেড়ে
স্ত্রীর সামনে হারমোনিয়াম রাখেন। আর বিক্রমও অবশেষে ভুল স্বীকার করে, ক্ষমা চায় অমৃতার কাছে তার দুর্ব্যবহারের জন্য। তবে এক্ষেত্রে ভুলে গেলে চলবে না বিক্রমের এই ক্ষমা প্রার্থনার সঙ্গে যে যাত্রাটা জড়িয়ে আছে তার কথা। অফিসের যে সহকর্মীর সঙ্গে হাতাহাতি করার সময় অমৃতা তাকে থামাতে যায় এবং সেই সময়ই অমৃতাকে সে সজোরে থাপ্পড় মারে। সেই সহকর্মী বিক্রমকে বলে, দোষ বিক্রমের, অন্যায় বিক্রমের। অফিস নিয়ে ফ্রাস্ট্রেশন কোনোভাবেই স্ত্রীর প্রতি ওই বর্বর আচরণের মাধ্যমে প্রকাশ করা জাস্টিফাই করা যায় না। যে আইনজীবী বিক্রমকে পুলিশের হাত থেকে বাঁচাতে এত চেষ্টা করছে, সেই আইনজীবীও বিক্রমকে বলে বিক্রমের আচরণ ঠিক হয়নি। এবং ফাইনালি আমরা দেখি যাকে বলে আইসিং অন দ্য কেক, যখন অমৃতা দুই পরিবারের সবার সামনে বিক্রমের মাকে বলছে যে সে তার শ্বশুরবাড়ির আত্মীয়দের কোনোদিন ক্ষমা করবে না। যখন সে অপমানিত, ব্যথিত, কেউ একবারও তার কষ্টটা বুঝতে চায়নি, এই অপরাধের জন্য সে কোনোদিন এদের ক্ষমা করবে না। বিক্রমের মা কিন্তু সবার সামনে স্বীকার করেন ছেলেকে মানুষ করায় তার খামতি আছে, এই ব্যবস্থার খামতি আছে, যে তারা কেউ কখনো শেখাননি কোনটা ভুল কোনটা ঠিক। অর্থাৎ পুরুষতন্ত্রের গায়ের জোর, গলার জোরই তাদের জন্মগত অধিকার। তারা অন্যায় করলেও সেটা ক্ষমা করেই ফেলা যায়, মেয়েদের ক্ষমা করাটাই উচিত। এটি যখন বিক্রম তার মার কাছ থেকে শোনে, ধরে নেওয়া যায়, আমরা বলতেই পারি যে সোশ্যাল সাপোর্টের যে নিরাপদ বলয়, আস্তে আস্তে তার এলিমেন্টগুলো কিন্তু বিক্রমের ক্ষেত্রে ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, তারা আর কাজ করছে না। তাই প্রশ্ন রয়ে যায়, বিক্রমের উপলব্ধি কতটা বিবেকের দংশন নাকি পারিপার্শ্বিকের চাপে নতি স্বীকার করা। তবু আশা জাগে দেখে যখন বিক্রম উচ্চারণ করে সে দুঃখিত এবং বলে বিচ্ছিন্ন হওয়ার পরেও বন্ধু হয়ে সে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে চায়। আশা রাখে আবার কোনোদিন সে অমৃতার ভালোবাসা অর্জন করবে। এবার অমৃতার মার আনা সম্বন্ধ থেকে নয়, প্রেমিক হিসেবে অমৃতার ভালোবাসা অর্জন করতে চায় সে। ভালো লাগে দেখে যে কবির সিংয়ের থেকে এখানে ছবিটি নিশ্চয়ই আলাদা, বা বলা ভালো কেন্দ্রীয় পুরুষ চরিত্রের আচরণ প্রেমিকার থেকে বা সঙ্গিনীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে আলাদা। কবির সিংয়ের মতো অন্তত প্রেমিকার নাম দিয়ে সে কুকুর পোষেনি। হ্যাঁ, কবির তার প্রেমিকাকে এতই ভালোবাসতো যে সে তার পোষা ল্যাব্রাডরটির নাম রাখে প্রীতি। আসলে জীবন মানে জার্নি, যাত্রাপথ। পুরুষতন্ত্র এই জার্নিটা মেয়েদের জন্য এমনভাবে ডিজাইন করেছে যা খুব সীমিত। এ প্রসঙ্গে মনে পড়ে প্রায় 25 বছর আগে বলিউডে আরেকটি বিখ্যাত ছবির কথা। ছবির নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এর শেষ দৃশ্য, বাবার হাতের মুঠিতে নায়িকার হাত, ট্রেন চলে যাচ্ছে, প্রেমিক সেই ট্রেনে। কারণ প্রেমিক নায়িকাকে শর্ত দিয়েছিল, নায়ক নায়িকাকে শর্ত দিয়েছিল, যতক্ষণ না তোমার বাবা আমাকে আমার হাতে তোমাকে স্বেচ্ছায় তুলে দিচ্ছেন, আমরা দুজন দুজনকে যতই ভালোবাসি না কেন, আমি কিন্তু তোমাকে গ্রহণ করব না। আর ছবির ক্লাইম্যাক্স দেখি বাবা হাতের মুঠো থেকে মেয়েকে মুক্তি দিচ্ছেন, মেয়েকে অনুমতি দিচ্ছেন যে যা, ওর কাছে যা। এবং বাবার অনুমতি পেয়ে তার মুঠি থেকে মুক্ত হয়ে নায়িকা ছুটছে, নায়ক চলন্ত ট্রেন থেকে হাত বাড়িয়ে আছে। 25 বছর অনেক লম্বা সময়, কত কি পরিবর্তন ঘটেছে পৃথিবীতে। তবে যে যাই বলুক, সন্দেহ জাগে যখন খুব সম্প্রতি গৌহাটি আদালতের একটি রায় বেরোয় যে হিন্দু নারী যদি শাঁখা সিঁদুর পরতে অস্বীকার করেন, তার মানে দাম্পত্য সম্পর্কের প্রতি তার অনীহা অনিচ্ছা রয়েছে। এবং এই অনীহা বা অনিচ্ছা, অর্থাৎ শাঁখা সিঁদুর পরতে না চাওয়া, আসলে শ্বশুরবাড়ির লোকদের টর্চার করা, মেন্টাল টর্চার করা, স্বামীকেও মেন্টাল টর্চার করা। এবং মেয়েটি কেন স্বামীর সঙ্গে আলাদা থাকতে চায়, কেন স্বামীর যৌথ পরিবারের সঙ্গে থাকতে চায় না, এসব প্রশ্ন উঠে এসছে। তাই এরপর যখন পুরুষতন্ত্রকে প্রশ্ন করার প্রাসঙ্গিকতার ব্যাখ্যা দিতে হয়, বা পুরুষতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই ফেমিনাজি হিসেবে
লেবেলড হওয়ার আশঙ্কা থাকে, হাসবো না কাঁদবো সত্যি বলতে কি বুঝতে পারি না। যেমন বুঝতে পারিনি কি উত্তর দেব, খুব ব্যক্তিগত কথা বলছি। যখন সিঙ্গুরে পড়াতে এসে শুনেছি আমারই এক বান্ধবীর কাছে, ও আচ্ছা কোথায় পড়াস, কতক্ষণ লাগে যাতায়াত করতে, যাক তোর টাইমটা কেটে যায়। শিক্ষক হওয়ার কারণে যে সামাজিক সম্মান বা আর্থিক স্বনির্ভরতা অর্জন করা যায় আমি তার কথা বাদ দিচ্ছি, কিন্তু যে পেশায় আসতে গেলে মেধা ও অধ্যবসায়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, তা অর্জন করার পরেও কথা শুনতে হবে যে আমি চাকরি করি আমার সময় কাটানোর জন্য। আমি হলপ করে বলতে পারি কোনো পুরুষ সহকর্মীকে এই কথা কোনো দিন শুনতে হয়নি যে তিনি সময় কাটানোর জন্য চাকরি করতে আসেন। অথবা মনে পড়ে যখন গবেষক ছিলাম সে সময়ের একটি ছোট ঘটনা। স্কলারশিপ আসতে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে দেরি হচ্ছিল, তাই স্বভাবতই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজের দুশ্চিন্তা শেয়ার করছিলাম এক জনৈকা অধ্যাপিকার সঙ্গে, এবং তার বক্তব্য, তোর বর তো চাকরি করে। হ্যাঁ, আমার বর চাকরি করে, তাই আমার উপার্জনটা অতিরিক্ত। আমি সময় কাটানোর জন্য কলেজে আসি। আসলে মেয়েদের না সবটাই, গোটা অস্তিত্বটাই অতিরিক্ত, ফালতু, না থাকলেও চলে। টাকাটাও অতিরিক্ত, সময়টাও অতিরিক্ত। সেই কারণেই মনে হয় তারা কাজকর্ম করেন আর মাঝে মাঝে এই ফেমিনাজি হয়ে নানা রকম বিবৃতি দেন। এসব শুনলে যখন হতাশা জাগে, মনে হয় আসলে কিচ্ছু বদলায়নি। বিদ্যাসাগর রামমোহন যেখান থেকে লড়াইটা শুরু করে আমাদের এগিয়ে দিয়েছিলেন, আমরা সেখান থেকে এক চুলো অগ্রগতি করিনি। তবে তার পাশাপাশি এটাও বলবো, যখন ক্লাসরুমে আমার টেবিলের উল্টো দিকে যে ছাত্রীগুলো বসে থাকে, আজ যাদের অনেকেই আমার বক্তব্য শুনছে, তাদের মুখটা যখন মনে পড়ে, তখন ভাবি খাস কলকাতা শহরে বড় হয়ে তথাকথিত আলোকপ্রাপ্তা, তথাকথিত সুবিধেভোগী শ্রেণীর সদস্য হওয়ার পরেও যদি আমাকে এই লড়াই লড়তে হয়, নিজের অস্তিত্বের প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয়, তাহলে আমার ছাত্রীরা যারা গ্রাম মফস্বল থেকে আসছে, তারা ঠিক কতটা আলোকবর্ষ পেরিয়ে কত সংগ্রাম করে আজ আমার ক্লাসরুমে আমার টেবিলের উল্টো দিকে বসেছে বা এই মুহূর্তে ভিডিওতে আমার লেকচার শুনছে। শ্রদ্ধায় গর্বে মনটা ভরে যায় আমার ছাত্রীদের প্রতি। তখন মনে হয় হতাশা করাটা আসলে সময় নষ্ট, হতাশ হওয়ার সময় নষ্ট। এই বিলাসিতা আমার সাজে না, সামনে লম্বা পথ পড়ে আছে। প্রীতিরা বন্ধু খুঁজে পাক, কিরণ জানতে শিখুক তার হ্যাঁ বা না ফারাক গড়ে দেয়। সিমরান বুঝুক বাবার হাতের মুঠি থেকে প্রেমিকের বাহুডোর, এইটুকু যাত্রাপথের বাইরে না অনন্ত বিশ্ব তার জন্য অপেক্ষা করছে। নিজের গন্তব্যে পৌঁছনের জন্য মেয়েরা যে গাড়িতে উঠবে, তার স্টিয়ারিং হুইল যেন তাদের হাতে থাকে, ঠিক যেরকম থাপ্পড়ের অমৃতার ছিল। পরোটা বানাতে শেখার অজুহাতে যেন ড্রাইভিং শেখা পিছিয়ে না যায়। এই ইতিবাচক বক্তব্যের মাধ্যমে আমি আজ আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ডক্টর বিশ্বাসের বক্তৃতা আপনারা শুনলেন। পুরুষতন্ত্রের আবহমান নৃশংসার চিত্রটি ডক্টর বিশ্বাস নতুনতর ব্যঞ্জনায়, নবতর প্রতীক ও উপমায় যেভাবে দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরলেন, তার মধ্যে তাঁর অপার মুনশিয়ানা প্রকাশ পেয়েছে। অতীব তাৎপর্যপূর্ণ এই মনোজ্ঞ ভাষণটির জন্য তাকে ধন্যবাদ জানাই। এরপর কিছু বলার জন্য আমি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় ডক্টর সুস্মিতা ভট্টাচার্যকে অনুরোধ করছি। ধন্যবাদ সৈকত। ধন্যবাদ আজকের আলোচনার মূল বক্তা, আমাদেরই কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা ডক্টর চন্দ্রিমা বিশ্বাসকে। চন্দ্রিমাকে অনেক দিন ধরে এরকম একটি বিষয় নিয়ে বলার জন্য অনুরোধ জানিয়েছিলাম। চন্দ্রিমা আমাদের সেই অনুরোধ যে রক্ষা করেছেন, তার জন্য আমরা বিভাগের তরফ থেকে তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ধন্যবাদ এই কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কেও, যা নিরন্তর উৎসাহে আমরা এই ধরনের কাজগুলোকে এখনও এগিয়ে নিয়ে যেতে পারছি। চন্দ্রিমা আজকে আলোচনা করলেন বলিউডি দুটি ফিল্মের লেন্স দিয়ে পুরুষতন্ত্রের প্রাসঙ্গিকতা নিয়ে বা পুরুষতন্ত্রের ভেতরে রয়ে যাওয়া কিছু প্রশ্ন নিয়ে। এই প্রসঙ্গে কিছু কথা বলা দরকার, অন্তত চন্দ্রিমার বক্তব্য আমাকে সেইভাবেই প্রাণিত করেছে। আমি যখন চন্দ্রিমার কথা শুনছিলাম তখন আমার আমেরিকান কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট গেইল রুবিনের কথা মনে পড়ে যাচ্ছিল। রুবিন 1984 সালে একটি প্রবন্ধ লেখেন থিঙ্কিং সেক্স নামে। সেই রুবিনেরই আরেকটি প্রবন্ধ আছে দ্য ট্রাফিক ইন উইমেন বলে। সেখানে রুবিন একটি কথা বলছেন, আগে সেই কথাটা একটু শুনে নিই, তারপরে বাকি কথা বলা যাবে। কথাটি এরকম: দ্য সাবঅর্ডিনেশন অফ উইমেন ক্যান বি সিন as a product of the relationships by which sex and gender are organized and produced. তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ: সাবঅর্ডিনেশন, সেক্স অ্যান্ড জেন্ডার। যে কোনো সিস্টেম যখন নিজেকে টিকিয়ে রাখতে চায়, তার পাওয়ার এবং কন্ট্রোলকে বজায় রাখতে চায়, সেখানে সে একটা সাবঅর্ডিনেশনকে আশা করবেই, অর্থাৎ এক ধরনের আজ্ঞানুবর্তিতা সিস্টেমের ভেতরে রয়ে যাওয়া ব্যক্তি মানুষদের কাছ থেকে সিস্টেম প্রত্যাশা করবেই। পেট্রিয়ার্কি তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় প্রসঙ্গটাই হচ্ছে সেক্স এবং জেন্ডার। এইখানে এসে পেট্রিয়ার্কি একটু গোল পাকিয়ে ফেলেছে। সেই গোলটা কীরকম না, আমার বায়োলজিক্যাল সেক্স কি হবে সেটা তো আর আমি ঠিক করে পৃথিবীতে আসিনি, সেটা আমি নিয়েই এসেছি। কিন্তু সেই বায়োলজিক্যাল সেক্সের দ্বারা আমার জেন্ডার রোলটা কি হবে সেটা কিন্তু পেট্রিয়ার্কি ঠিক করে দিল, অর্থাৎ সেটা কনস্ট্রাক্টেড। এই জায়গাটাতেই কিন্তু খুব বড় একটা আপত্তির জায়গা, এবং সেই আপত্তির জায়গায় যদি কোনো কথা বলা হয় তাহলেই নাকি তারা ফেমিনাজি হয়ে যায়। এটা আজকে নতুন শুনলাম, এই টার্মটা আমার জানা ছিল না। ফেমিনিজম নিয়ে অনেক রকম বিরূপ মন্তব্য শুনেছি, অনেক কুৎসিত মন্তব্য শুনেছি, কিন্তু এটা শুনিনি যে ফেমিনাজি। এনিওয়ে, এর জন্যে চন্দ্রিমা ম্যাডামের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ একটা নতুন শব্দ শেখানোর জন্যে। এখন এখানে একটা বিষয় বোঝা দরকার, একটা প্যাট্রিয়ার্কাল সিস্টেমকে টিকিয়ে রাখতে গেলে, এখনও তো টিকে আছে, এটাকে টিকিয়ে রাখতে গেলে বা এই যে আমরা টিকিয়ে রেখেছি, এখানে শুধু পুরুষ নয়, পুরুষ এবং নারী উভয়েরই পার্টিসিপেশন আছে। সেটা জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, যেভাবেই হোক না কেন, আমরা পুরুষ এবং নারী উভয় পক্ষই তাতে পার্টিসিপেট করি। এখন এই প্যাট্রিয়ার্কিটা কি? এটা আসলে একটা কনস্ট্রাক্টেড অপ্রেসিভ সিস্টেম, এটা মাথায় রাখতে হবে। এটা তো ন্যাচারাল নয়, এটাকে তৈরি করা হয়েছে অপারেশনের জন্যে, এটাকে তৈরি করা হয়েছে। এইবার ফেমিনিজম তাহলে কি না, ফেমিনিজমকে আমি সবসময় এক কথায় বলি, ইটস আ ডিসকোর্স। কি ধরনের ডিসকোর্স? ইটস আ ডিসকোর্স এগেনস্ট দিস কনস্ট্রাক্টেড অপ্রেসিভ সিস্টেম, অর্থাৎ পেট্রিয়ার্কির বিরুদ্ধে কিছু জায়গা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু একটা ডিসকোর্সকে সত্যি রাখাটা দরকার, এবং সেটাকেই আমি মনে করি ফেমিনিজমের প্রাসঙ্গিকতা সেখানেই। কিন্তু এই প্রশ্নটা তোলা মানে কিন্তু পুরুষ বিদ্বেষী হওয়া নয়। এই প্রশ্নটা তোলা মানে কিন্তু আমরা যে সবসময় পুরুষের বিরুদ্ধে ভীষণ খড়গহস্ত, এটা মনে করে নেওয়ার কোনো কারণ নেই। কারণ ওই যে একটু আগে বললাম, একটা প্যাট্রিয়ার্কাল সিস্টেমে পুরুষ যেভাবে অংশ নেয়, আমরা নারীরাও সেইভাবেই সমানভাবে অংশীদারিত্ব গ্রহণ করি বা অংশ নিই। এখন সমস্যাটা কোথায় হয়ে যায় সেটা হচ্ছে, যখনই প্রশ্ন তোলা হয়, প্রশ্ন তোলার জায়গায় কোনো প্রতিস্পর্ধী একটা মতকে শুনলেই সঙ্গে সঙ্গে মনে হয় পায়ের তলার জমিটা তো বড্ড বেশি নড়ে যাচ্ছে, অতএব ফেমিনিস্টরা সাংঘাতিক একটা কিছু কাণ্ড করে ফেলছেন, সেই জন্য তাদেরকে ফেমিনিস্ট না বলে আজকাল ফেমিনাজি বলে লেবেল করে দেওয়াটাই বোধহয় ভালো। আবারও আমি বলছি, এবং চন্দ্রিমা ম্যাডামের বক্তব্যের সূত্র ধরেই বলছি, দুটি ক্ষেত্রেই প্যাট্রিয়ার্কি এবং ফেমিনিজম, দুটি ক্ষেত্রেই নারী এবং পুরুষের অংশীদারিত্ব সমানভাবেই থাকে। ফেমিনিজমের চর্চা যে শুধু মহিলারাই করে তা কিন্তু নয়, সেই ফেমিনিজমে পুরুষরাও ইকুয়ালি এসে পার্টিসিপেট করতে পারে। কারণ আমরা সিস্টেমটার বিরুদ্ধে কথা বলছি, সিস্টেমের বিরুদ্ধে রয়ে যাওয়া কিছু গোলমালকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি। সুতরাং ফেমিনাজি বলে এইরকম একটা ডেরোগেটরি শব্দ যারা প্রয়োগ করছেন, আমার মনে হয় তাদের বোধহয় একটু ভেবে দেখার অবকাশ থেকে যাচ্ছে। দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল সেক্স এবং জেন্ডার রোল। আমার বায়োলজিক্যাল সেক্স কি হবে সেটা দিয়ে আমার জেন্ডার রোলটা কিন্তু সমাজ নির্মাণ করে দিল। অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে একজন মানুষ পুরুষ বলে চিহ্নিত হবে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে একজন মানুষ নারী বলে চিহ্নিত হবে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে একজন মানুষ মেয়েলি পুরুষ বলে চিহ্নিত হবে,
কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে একজন মানুষ পুরুষালী মেয়ে বলে চিহ্নিত হবে, সবটাই কিন্তু সমাজ তৈরি করে দিল, প্যাট্রিয়ার্কি শিখিয়ে দিল। অর্থাৎ এটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হলো যে এই বায়োলজিক্যাল সেক্স এবং জেন্ডার রোল, এই রিলেশনটা, দেয়ার রিলেশন ইজ অ্যাবসলিউটলি আরবিট্রারি, দে আর নট ইন্ট্রিনসিক্যালি রিলেটেড। এটা আমাদের ভুলিয়ে দেওয়া হলো। ভুলিয়ে দেওয়ার ফলে যেটা হলো, সেইখান থেকেই কিন্তু কবির সিংয়ের জন্ম বা এই ধরনের চরিত্রগুলোর জন্ম। একটা হাইপার ম্যাসকিউলিন ক্যারেক্টারকে আমরা তৈরি করলাম। তার মানে পুরুষ হতে গেলে কীরকম হবে? পুরুষ হতে গেলে সবসময় তার মধ্যে একটা বীরত্বের প্রকাশ থাকবে। পুরুষ হতে গেলে সবসময় তার মধ্যে একটা আগ্রাসী মনোভাব থাকবে। পুরুষ হতে গেলে সবসময় তার মধ্যে একটা দখলদারিত্ব থাকবে। পুরুষ হতে গেলে সবসময় তার মধ্যে একটা তীব্র অধিকার বোধ থাকবে, এবং সেই অধিকার বোধকে পালন করার জন্যে, লালন করার জন্যে সে যত দূর খুশি এগোতে পারে তাতে কোনো অসুবিধে নেই। অন্যদিকে নারী হতে গেলে কি হবে? তাকে খুব আজ্ঞাবহ হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, প্রশ্ন তোলা যাবে না, বিনয়ী হতে হবে, এবং সমস্ত রকম পরিস্থিতিতে সব সময় তাকে মানিয়ে চলতে হবে। ছোটবেলা থেকেই এই কথাগুলো আমাদের অস্থি মজ্জায় শনিতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আমরা এইগুলোকে নিয়ে বড় হই। সুতরাং বায়োলজিক্যাল সেক্স এবং জেন্ডার রোলের এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমার মাঝে মাঝে মনে হয় আমাদের জন্যই মঙ্গল, সেটা পুরুষ নারী নির্বিশেষে। সুতরাং কবির সিং তো কবির সিংই হবেন, এবং কবির সিংকে আধুনিক প্রজন্মের মেয়েরা যে পছন্দ করবে এটা তো প্রত্যাশিত। তার কারণ ছোটবেলা থেকেই তারা এটা জেনেই বড় হয়েছে যে মেয়েলি পুরুষ নয়, পুরুষালী হতে গেলে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়েই চলতে হবে। এই বৈশিষ্ট্যগুলো কবির সিংয়ের মতন যদি থাকে, তবে সেই পুরুষই হয়ে উঠবে স্বপ্নের পুরুষ, হাইপার ম্যাসকুলিন। সুতরাং কবির সিং এবং আরও অন্যান্য বলিউডি ফিল্মে যত রকমের এই চরিত্র আছে, সেই সমস্ত চরিত্রই আমাদের স্বপ্নে ঘোরাফেরা করছে। অন্যদিকে প্রীতি, কিরণ, সিমরন, তারা তো এরকমই হবে। সবসময় তারা মাথা নত করে বিনা বাক্য ব্যয় আত্মসমর্পণ করবে। এইটারই অন্য নাম ভালোবাসা। দ্বিতীয় একটা কথা বলি, সেটা হচ্ছে পার্টিসিপেশনের প্রশ্ন। এই পার্টিসিপেশনের প্রশ্নটা নিয়ে সত্যি আমাদের একটা ভাবার সময় এসেছে। যখন একটা প্যাট্রিয়ার্কাল সিস্টেমে আমরা উভয়ে, নারী এবং পুরুষ, পার্টিসিপেট করি, বলতে মাঝে মাঝে আজকাল হাসিও পায় এই বয়সে এসে, এবং খুব লজ্জাবোধ হয়, আমরা মেয়েরা সব থেকে বেশি, পুরুষের চেয়েও বেশি আমরা মেয়েরা বোধ হয় এটাকে টিকিয়ে রাখতে সাহায্য করি। সেটার প্রমাণটা কোথায় পাওয়া যায় জানেন? সেটার প্রমাণটা পাওয়া যায় যদি বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসে আমরা আলোচনা করি, তাহলে দেখব সেখানে একটা হায়ারার্কি আছে। অবিবাহিত মহিলারা প্রান্তীয় শ্রেণীভুক্ত সমাজের, কারণ তাদের তো বিয়ে হয়নি, কোট আনকোট, তাদেরকে কোনো পুরুষ গ্রহণ করেননি, তাদের কোনো সংসার নেই, তাদের সন্তানাদি নেই, তাদের কোনো দায়িত্ব নেই, তারা কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা পেতে পারেন না, তাদের কর্মক্ষেত্রে বদলির যখন সম্ভাবনা দেখা দেবে সেখানেও তারা বিশেষ প্রশ্ন তুলতে পারবেন না, তাদের তো বদলিরও প্রয়োজন হয় না, তাদের কি দরকার? কিছুই তো তাদের নেই। অর্থাৎ তারা যেন সমস্ত কিছু হারিয়ে, সমস্ত কিছু বর্জন করে একটা নিরর্থক অস্তিত্ব প্রকৃতির বুকে বহন করে বেড়াচ্ছে, যেহেতু তারা প্রোডাকশনে অংশ নিতে পারেনি। প্যাট্রিয়ার্কির অন্যতম আর একটা দিক, তোমাকে সবসময় কোনো কিছু প্রোপাগেট করতে হবে, তোমাকে সবসময় কোনো কিছু প্রোডাকশনে অংশ নিতে হবে। আমি প্রোডাকশন বলতে এখানে বোঝাতে চাইছি ইন টার্মস অফ রিপ্রোডাকশন। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে তোমাকে তৈরি করতে হবে, ভবিষ্যতের জন্য তোমাকে কিছু রেখে যেতে হবে, না হলে তো তোমার অস্তিত্বের কোনো মূল্যই নেই, তোমার তো কোনো প্রোডাক্টিভিটি নেই, কোট আনকোট। অন্যদিকে বিবাহিত মহিলাদের কথা ভাবুন, যারা মা হয়েছেন তারা একরকম, আর যারা মা হননি, আমরা কি কোনোদিনও তাদের কথা একবারও ভেবে দেখেছি? সমাজ তাদেরকে কি অর্থে দেখে, কি চোখে দেখে? খুব শিক্ষিত মানুষকেও বলতে শুনেছি, তোমার তো বাড়িতে সন্তান নেই, সুতরাং তোমার এই রোগ সংক্রমণের ভয়টা একটু কম, আমার তো বাড়িতে সন্তান আছে, সুতরাং আমাকে এগুলো নিয়ে একটু ভাবতে হয়। তার মানে কোনো একজন মানুষ, এমন তো হতেই পারে যে কোনো একজন মহিলা, তিনি নিজের স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে তিনি মা হননি বা তিনি সন্তান ধারণ করেননি, কিন্তু তার জন্যে তার ব্যক্তিগত সুরক্ষা, তার রোগ সংক্রমণের ভয়
এগুলো থাকবে না কেন? তাকে এগুলো নিয়ে কেন ভাববে না বা ভাবতে হবে না? শুধু মা হননি বলে? তার মানে বিবাহিত মহিলাদের মধ্যেও মা হওয়া এবং মা না হওয়া এই জায়গায় একটা হায়ারার্কি কাজ করে। যে মুহূর্তে আমি প্রোপাগেট করছি না, আমি প্রোডাকশন, আবারও আমি বলছি ইন টার্মস অফ রিপ্রোডাকশন আমি বোঝাচ্ছি, যে মুহূর্তে আমি সেটাতে অংশ নিচ্ছি না, সেই মুহূর্তেই আমার অস্তিত্ব মূল্যহীন। ওই যে চন্দ্রিমা ম্যাডাম একটু আগে বললেন, আমাদের মেয়েদের পুরো অস্তিত্বটাই না খুব বাড়তি, খুব অর্থহীন। আমরা সব কিছুই করি হয় সময় কাটানোর জন্য, আর না হলে কিছু তো করার নেই, কিছু তো একটা করতে হবে। যেমন আমি মাঝে মাঝে শুনি, অবিবাহিত তো, বিয়ে থা হয়নি, তাই তো কিছু একটা করতে হবে, সেজন্য নারীবাদের চর্চা করছেন। খুব শিক্ষিত লোককে বলতে শুনি, খুব আশ্চর্য হয়ে যাই। আগে আরও বেশি ক্রোধান্বিত হতাম, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাগটা সংযত করে ফেলেছি, কিন্তু ভীষণ মজা লাগে শুনতে শুনতে যে আমরাও নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি। এই আলোচনাটা সমস্তটাই সাজানো হয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। শুধু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, চন্দ্রিমা ম্যাডাম এতক্ষণ ধরে যা বললেন তোমাদের জন্যে, এবং আমিও তোমাদেরকে যা বলতে চাই, যেটা ক্লাসরুমেও বলে থাকি, আবারও এখানে বলছি, প্রশ্নটা তোমাদের মেয়ে হয়ে ওঠা বা পুরুষ হয়ে ওঠার মধ্যে নয়। প্রশ্নটা সমাজ তোমাকে কিভাবে তোমার জেন্ডার রোলটাকে ডিটারমিন করে দিচ্ছে সেইটার মধ্যে থামিয়ে রেখো না। প্রশ্নটা তার বাইরে অনেক বড়। তার কারণ প্রশ্নটা হচ্ছে তুমি হয়ে উঠছো কিনা সেইখানে। যদি সেটা হয়ে উঠতে পারো, যদি সেই চেষ্টাটা করো, যদি ভেতরে সেই চেতনাটুকু অন্তত জাগে, তাহলে বুঝবো আমাদের এই প্রয়াস সার্থক। সেই জন্য সবসময় যেন তোমাদেরকেও বলতে শুনি, কেউ মানুক নাই বা মানুক, কেউ জানুক নাই বা জানুক, আমি লিখব স্বপ্ন আমার কবিতায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।